ভার্সিটিতে আজ মেহরাব একটু তাড়াতাড়ি চলে এসেছে, সাথে রাত্রিকেও নিয়ে এসেছে। মেহরাব চেয়েছিল না, তাহমিনা জোর করে রাত্রিকে পাঠিয়েছে। একই ভার্সিটিতে আসা আর মেয়েটা চেনে না, তাই মেহরাব বাধ্য হয়ে নিয়ে এসেছে। রাত্রিকে অনার্সে প্রথম বর্ষে ম্যানেজমেন্টে ভর্তি করিয়ে দিতেই এত জলদি আসা। বেবি, আজ আমি ভীষণ খুশি। একই ভার্সিটিতে তুমি আমি, সব সময় তোমাকে দেখতে পাবো। ইস, আমার খুব আনন্দ হচ্ছে। বলে মেহরাবের হাত ধরতে নেয়, মেহরাব সরে যায়। রাত্রিটা বাসা নয়, আর না প্রেমের জায়গা, এটা ভার্সিটি। আর হ্যাঁ, ভার্সিটিতে আমি শুধুই তোর টিচার। তোর মুখে স্যার শব্দ ব্যতীত অন্য কোনো ন্যাকামোর নাম যেন না শুনি। আমার সম্মানহানি হোক এমন কোনো কাজ করবি না, নয়তো আমি তোকে ভার্সিটি থেকে বের করে দিব। এভাবে কেন বলছো বেবি? আমি তোমাকে কি অসম্মান করতে পারি? আবারও? উপস, সরি স্যার। এইবার ঠিক আছে? এখন যা, ক্লাসে গিয়ে বস, একটু পর ক্লাস শুরু হবে। ওই যে করিডোর, ওটার ডান সাইডে সিঁড়ি আছে, তার উপরের প্রথম 2 ক্লাসরুম বাদেই তোর ক্লাসরুম। কেমন? রাত্রিও আর কিছু না বলেই চলে গেল। মেহরাবও তার কাজে গেল। আজ স্টুডেন্টদেরকে বলতে হবে, একটা দায়িত্ব তার ঘাড়ে আছে, পালন না করলে কি করে হবে। মেরু, তোকে একটা খবর দিতে ভুলে গিয়েছি। কি? বলে ফেল। আজকে মনটা কেন জানি ভালো লাগছে না, খুব চিন্তায় আছি রে। সে কি, কে নিয়ে চিন্তায় আছিস বল তো? মেরু ওদেরকে সবকিছু খুলে বলল, ওর সাথে রাত্রের ঘটনাগুলি। কোনো এক আগন্তুক ব্যক্তি তার কাছে আসে যে ওরা 4 বান্ধবী চোখ বড় বড় করে চেয়ে আছে। বুঝলি তোরা, এই নিয়ে ভাবছি কে এই লোকটা। জানিস আজ কি হয়েছে? এই বলে ওদের দিকে তাকাতে চোখ ছোট ছোট হয়ে আসলো। মেরু এবার বলল, এই হনুমানের নানিরা, এভাবে কি দেখছিস? আমি যে বকবক করে যাচ্ছি তোদের কি মাথায় ঢুকেছে? যদি বলিস যে কিছু শুনিসনি, তবে আজকে তোদেরকে কি করি আমি। মো ভয়ে ভয়ে বলল, আরে জানো, আমরা সব শুনেছি, ভাবছি আমাগো মেরুরে এক আগন্তুক রাইতে কিনা এমনিতে ভালোবাসার টর্চার করা যায়। ও মা, এত বড় বুকের ফাটাটা কার? সাহস আছে বলতে গেলে। আমি তো তাই বলছি। হ্যাঁ রে মেরু, তুই তো স্যারকে ভালোবাসিস, তাহলে এই আগন্তুককে কোনো দিন যদি হাতে নাতে ধরে ফেলিস, তখন কি হবে? তুই কি তাকে মন দিয়া মরছিস? আমি জানি না, তবে রাতের সেই স্পর্শ আমাকে খুব করে টানে। কেমন যেন মায়ায় হারিয়ে যাই, খুব দেখতে ইচ্ছে করে, ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আজ চেয়েছিলাম, কিন্তু রাতে ঘুমিয়ে গিয়েছি। জানিস, আজ রাতেও এসেছিল। খুব উৎসাহ দেখিয়ে মেরু বলল, তাই বল না রে, আজ কি করছিল আমরা শুনি। আজ আমি সজাগ হইনি, তেমন কিছুই টের পাইনি। ঘুম থেকে উঠে দেখি আমার কানের পিঠে কাঠগোলাপ গুজে রাখা। খুব অবাক হয়েছিলাম। আমি তো ফুল ছিঁড়িনি বা কানে দিইনি, তাহলে পরে বুঝতে পেরেছি এসেছিল হয়তো। मेरू जान, तुम्हारे साथे बहुत कुछ होता है और तुम निजे कुछ नहीं जानता है। कुछ तो गड़बड़ है। मैं कुछ बुझता है। বলে সবাই একসাথে হেসে উঠল। মেরু আবার বলল, আচ্ছা, একটা আইডিয়া দে না, কিভাবে হাতে নাতে ধরবো। ওদের কথার মাঝে মেহরাব ক্লাসে ঢুকলো। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আজকে মেরু কিছু বলল না, সকল স্টুডেন্টের সাথে সেও দাঁড়িয়ে পড়লো। স্টুডেন্ট সবাই মেহরাবকেও ভালো মন্দ জিজ্ঞেস করলো। মেরু কিছু বলেনি, চুপটি করে মেহরাবকে দেখে যাচ্ছে। আজ যেন মেহরাবকে একটু অন্যরকম সুন্দর লাগছে। ব্ল্যাক শার্ট হাতা গুটিয়ে কোণের উপর রাখা, ব্রাউন কালার চুলগুলো জেল দিয়ে পিছনে সেট করা, সামনে কপালে কয়েকটি চুল এসে পড়ে আছে, ভীষণ নজর কাড়া লাগছে। নীল চোখে এক পলকে চেয়ে আছে। আজ মেরুও ব্ল্যাক পরেছে, অজান্তেই দুজনে ম্যাচিং হয়ে গেল। ভাবতেই মেরুর ঠোঁটে স্পষ্ট হাসি ফুটে উঠল। মেহরাব স্টুডেন্টের সাথে একের পর এক পড়া নিয়ে কথা বলে যাচ্ছে। গাইস, ডু ইউ অল আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, আমরা সবাই বুঝেছি। তো গাইস, তোমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে। তোমরা সকলে কি তার ব্যাপারে জানো কিছু? নো স্যার, আমরা কেউ তো কিছু জানি না, আমাদেরকে বলা হয়নি। তোমাদেরকে নিয়ে এবার ট্যুরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সবাই তো জানি নাহিদা ম্যামের অবস্থা বেশি ভালো নয়।
এতটুকু বলে মেরুর দিকে চাইলো মেহরাব, কিন্তু মেরু নির্বিকার হয়ে চেয়ে আছে, কোনো পরিবর্তন দেখালো না। মেহরাব আবার চোখ সরিয়ে স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে লাগলো, তাই আমরা এখন ট্যুরের এই বিষয়টা স্থগিত করে রেখেছি। আগামী সপ্তাহে তোমাদের ভার্সিটির নতুন স্টুডেন্টদের জন্য নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তোমরা সকলে অনুষ্ঠানে উপস্থিত থাকবে। আর হ্যাঁ, বাকি সব কিছুর বিষয়ে রিয়াদ স্যার তোমাদেরকে বলে দিবে, কেমন? মেহরাবের কথা শুনে সকল স্টুডেন্ট খুশিতে বলেই চেঁচে উঠল। তার মধ্যে ক্লাসের ঘন্টা পরে মেহরাবও বেরিয়ে আসলো। দোস্ত, তোরা দেখেছিস একটা ব্যাপার খেয়াল করে? স্যার কিন্তু মেরুর সাথে ম্যাচিং করে ড্রেস আপ পরে এসেছে। ইস, দুজন একসাথে দাঁড়ালে যা লাগতো না। হ্যাঁ, তা ঠিক বলছি। মেরু জানু, আমার খুব খুশি লাগছে। নবীনবরণ অনুষ্ঠান হবে। ইস, আমি খুব করে সেজে আসবো। আমি আজ গিয়েই ড্রেস, জুয়েলার্স সব কিছু কিনতে শুরু করব। ওরা ওদের মতো করে কথা বলতে লাগলো। মেরু কিছু বলছে না, কারণ ওর কেন যেন ভালো লাগছে না। সকালের বিষয়টা আর মেহরাবের বিষয়টা দুটো মিলে অনেক কিছু মাথায় গোলমাল পাকাচ্ছে। কি করবে দুটানা লাগছে, কিন্তু সে তো মেহরাবকে সত্যি ভালোবাসে। এইসব ভাবতে ক্লাসে অন্য টিচার এসে পড়লো। ওরাও ক্লাস শুরু করে দিল। আজ আর মেরু ক্লাস থেকে বের হয়নি। টিফিন টাইম বলে কিছু কিছু স্টুডেন্ট ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে, আবার অনেকে পড়া নিয়ে ব্যস্ত, আবার কেউ বা ক্যান্টিনে গিয়ে খাবার খাচ্ছে। মেরু ওর 4 বান্ধবী মিলে ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে চলে আসলো। আজ ক্যান্টিনে বসেই তারা খাবে। মেরু ওরা ক্যান্টিনে আসতেই একটি ছেলে মুচকি হেসে দিয়ে ওদের খাবার আনতে গেল। ছেলেটি জানে মেরু কি খাবার খায়। ওরা বসে পড়ল। অন্য সাইডে মেহরাব রাত্রিকে নিয়ে ক্যান্টিনে এসেছে। দেখিয়ে দেওয়ার জন্য রাত্রিও ঘুরে ঘুরে দেখেছে। খুব সুন্দর, ছেলে মেয়ে উভয়ের জন্যই ক্যান্টিনটা। রাত্রি বেবি বলে ডাক দিতে মেহরাবের কটমট চাহনি দেখে ধমে গিয়ে বলল, স্যার, ক্যান্টিনটা ভীষণ সুন্দর, তাই না? স্যার, আপনি আমার জন্য অর্ডার করে দিন না, আমি গিয়ে ওই পাশে বসি। আপনার জন্যও কিন্তু অর্ডার করবে। আমি টিচার, ভুলে যাস না। এই নে খাবারটা, এবার গিয়ে বসে খেয়ে নে, আমি গেলাম। মেহরাব খুব তাড়া দিয়ে চলে আসলো, কারণ মেরুকে সে দেখেছে। যদি মেরু তাকে আর রাত্রিকে একসাথে দেখে ফেলে তো রাত্রিকে কি জানি করে বসে। ওরা খাবার শেষ করে আবার যে যার মতো ক্লাসে চলে গেল। এভাবে ভার্সিটির টাইম শেষ হয়ে গেল। ভার্সিটিতে কয়েকটি স্টুডেন্ট আছে, বাকি সবাই চলে গিয়েছে। মেরু আনমনে পুকুর পাড়ে বসে আছে। তিন্নি, রিয়ারা বলছিল যেতে, তখন মানা করে দিয়েছিল। ওরা চলে গিয়েছে, শুধু মেরু একা বসে আছে। কেন যেন বাসায় এখন যেতে ইচ্ছে করছে না। একা একা সময় কাটাতে খুব ইচ্ছে করছে মেরুর। মেরু তার আপনের কথা ভাবছে। তার আপনিও একজনকে খুব করে ভালোবাসতো। তার আপনির ভালোবাসার শুরুটা হয় ভার্সিটি থেকে, কিন্তু হঠাৎ করে যেন সব কিছু শেষ হয়ে যায়। তার আপনিটাকে কষ্ট পেতে হবে, এটা কখনো তার আপনি ভেবে দেখেনি। সেও কি তার আপনির মতোই কষ্ট পেয়ে যাবে? না, সে তো মেরু, তার আপনির মতো নয়। ভালোবাসা যদি নিজে ইচ্ছেতে না হয়, তবে জোর করে কেড়ে নিয়ে তারপর ভালোবাসতে বাধ্য করবে। তবু এই মেরু ছেড়ে দেবে না। তার ভালোবাসা সে আদায় করেই নেবে। দুপুর 2:30টার কাছাকাছি প্রখর সূর্যের কিরণে পুকুরের স্বচ্ছ পানিগুলো কেমন চিকচিক করছে। মেরুর হাতে কিছু মাটি নিয়ে পুকুরে ফেলতে লাগলো। নবীনবরণের দায়িত্ব কিছু মেহরাবের ওপর পড়াতে একটু চাপ পড়ে গেছে, তাই মেহরাবের বাসায় যেতে লেট হলো। রাত্রিকে সে পাঠিয়ে দিয়েছে রিকশায় করে। রাত্রি যেতে চায়নি একসাথে যাবে বলে। মেহরাবের যেতে দেরি হবে এটা ভেবে তো একটি মেয়েকে বসিয়ে রাখা যায় না, তাই জোর করে পাঠিয়ে দিয়েছে। মেহরাব এবার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, আশেপাশে চেয়ে দেখছে। আজ মেরু তাকে বিরক্ত করেনি। সেই যে ক্লাসে আর ক্যান্টিনে দেখছিল, তারপর আর দেখেনি। মেহরাব ভাবছে আজ মেরু কি হয়েছে, আজ কেন তাকে জ্বালালো না। আবার নিজে নিজেই ভাবছে সে কি মেরুকে মিস করছে, ওর পাগলামোকে নিজের মনে জায়গা করে দিচ্ছে। এই মেয়েটির পাগলামোগুলো কেন যেন মেহরাবের খুব মনে পড়ছে। হঠাৎ করে সে পুকুরের দিকে নজর যায়। শিউলি গাছের নিচে কে একজন বসে আছে। মেহরাব সেদিকে 1 মিনিট ভালো করে চেয়ে বুঝতে পারলো এটা আর কেউ না, মেরু। হঠাৎ করে আজ বাসায় না গিয়ে এভাবে কেন একা বসে আছে। মেহরাব পুরো ভার্সিটি চেয়ে দেখলো, না, স্টুডেন্ট নেই, 2-1 ছাড়া। টিচাররা অনেকে চলে গিয়েছে। মেহরাব এবার মেরুর দিকে অগ্রসর হলো।
মেরুকে দেখে উদাসীন মনে হচ্ছে। দু হাত পকেটে ভরে মেহরাব এগিয়ে এসে মেরুর পেছনে দাঁড়ালো। মেরু খেয়াল করেনি সে তার নিজের মতো করেই কিছু ভেবে যাচ্ছে। মেহরাব বুঝতে পেরেছে মেরু অন্যমনস্ক হয়ে আছে, তাই সে নিজেই আগ বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখানে একা একা বসে কি করছো? মেরু মেহরাবের কণ্ঠ পেয়ে চমকে উঠল। পেছন ফিরে মেহরাবকে দেখে মুচকি হেসে আবার সামনে চেয়ে বলল, স্যার কিছু করছি না, বসে বসে পুকুরকে পাহারা দিচ্ছিলাম আর কি। মেরু কথা শুনে মেহরাব চোখ ছোট করে নিল। মেয়েটা বলে কি পুকুরকে পাহারা? একটা কথা যদি ঠিকমতো উত্তর পেত এর থেকে তবে মনকে সান্ত্বনা দেওয়া যেত। ডিসগাস্টিং গার্ল। মেহরাব মনে মনে মেরুকে একটু ধমকালো। স্যার কিছু বলবেন না? মানে আপনি যে হঠাৎ আজ আমার সাথে যেচে কথা বললেন তাই আর কি, আমার ভাবতে অবাক লাগছে। সবসময় কি একটু বেশি কথা বলো তুমি? ভার্সিটিতে তেমন কেউ নেই, তুমি একা মেয়ে, এভাবে কেন বসে আছো? যাও বাসায় যাও, এই সময় এখানে না থাকাটাই ভালো, উঠে পড়ো। স্যার আমার কথা আপনি এত ভাবেন? ও মা। একটু অবাক হবার ভান করে মেহরাবের একটু বিরক্ত প্লাস রাগ হলো। সে কি বলছে আর মাথা মোটা মেয়েটা কি সব ভেবে নিচ্ছে। স্যার আমি আমার নিজের প্রজেক্ট নিজেই করতে পারি, কারো সাহস নেই মেরুর সাথে কিছু করার। আপনি চলে যেতে পারেন, আমাকে নিয়ে ভাবতে হবে না। যতটুকু ভেবেছেন ওটাই অনেক, অন্তত আমাকে নিয়ে একটু হলেও তো ভেবেছেন। তুমি যা ইচ্ছে তাই মনে করতে পারো, আই ডোন্ট কেয়ার, বাট আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট, সো সেই হিসেবেই তোমাকে আমার এসব বলা। তুমি যে সত্যি ঘাটতের একটি মেয়ে আগে জানা ছিল না। মেরু এবার কটমট করে চাইলো মেহরাবের দিকে, তারপর নিজে উঠে দাঁড়িয়ে হাত ছেড়ে নিয়ে মেহরাবের মুখোমুখি হলো। আমি ঘাটতারা হলে আপনি হলেন ঘাওড়া, কারণ আমি তারামো করি আর আপনি ঘাওড়ামি করেন, ব্যাস হয়ে গেল। আর হ্যাঁ, আমার তেরামোটা আপনাকে নিয়েই, অন্য কাউকে নিয়ে নয়। আমি কি বলেছি তোমায় আমাকে নিয়ে তুমি তেরামো করো? তুমি মেরুন এসব কেন করছো? এমনটা করে কি লাভ পাও তুমি? আপনি যদি বুঝতেন তাহলে আপনিও আমার মতো হতেন স্যার। আসলে কি বলুন তো, আপনি আমাকে ভালোবাসতে ভয় পাচ্ছেন, এর জন্যই আপনি এমনটা করছেন, তাই না? এসব ভালোবাসার কথা তুমি আমাকে আর একবারও বলবে না মেরুন। আমি তোমার টিচার, বুঝলে? আমি তোমাকে ভালোবাসি না আর বাসবো না। ভয় তো দূরের কথা, একটু রাগ নিয়ে বলল। মেরু এবার মেহরাবের আরেকটু কাছে এসে চোখে চোখ রেখে দাঁড়ালো। ভালোবাসি তো আপনাকে, কেন বলছেন না মেহের? মেরুর চোখে মুখে কেমন মেঘের খণ্ডের মতো অভিযোগ এসে ভিড় করেছে। আকস্মিক এই অভিযোগে মেহরাবের ভেতরটা মুচড়ে উঠল। এতদিনে যতই যাই হয়েছে মেরু কত কথা বলেছে, তাতে কিছু তার মনে হয়নি, কিন্তু এখন এই একটা কথাতেই কেমন যেন লাগছে। কি অসহায় ফেস, কি করুণ তার মিনতি, এইসব মেহরাবকে হঠাৎ করে যন্ত্রণা দিচ্ছে। মেহরাব মেরুর চোখের দিকে চেয়ে আছে। বলুন তো কেন ভালোবাসছেন না আমায়? আমি কি খারাপ? আমি তো আপনার জন্য পাগলামো করি, আপনাকে পাবার জন্য সবার সাথে মিসবিহেভ করি, এতেই কি আমি খারাপ মেয়ে? মেহের বলুন না, আমি কি আপনার ভালোবাসা পাবার সত্যিই যোগ্য নই? একটি টিচার স্টুডেন্টের কি ভালোবাসা হয় না? একটি টিচার স্টুডেন্টের কি বিয়ে হয় না, সংসার হয় না? বলুন না, চুপ করে আছেন কেন? আমার যে ভেতরটা খুব জ্বলে যাচ্ছে। আপনি কেন আসলেন এই ভার্সিটিতে, আর কেনই বা আমার সামনে পড়লেন? বলুন, চুপ করে আছেন কেন বলুন? মেরু কান্না কান্না ভাব। মেহরাবের কি হলো সে জানে না, হঠাৎ করে মেরুর কোমর টেনে কাছে নিয়ে আসলো। মেরু এখনো মেহরাবের গহীন নীলাভ চোখের দিকে চেয়ে আছে। মেহরাব খুব আলতো করে মেরুর গাল স্পর্শ করল। মেরু চোখ বুঝে নিল, এক ফোঁটা জল গাল বেয়ে নিচে পড়ে গেল। তখনই মেহরাবের হুঁশ ফিরল, সে সাথে সাথে মেরুকে ছেড়ে দিল। মেরু এবার টনক নড়ল, চেয়ে দেখে মেহরাব হেঁটে চলে যাচ্ছে। মেরু পিছন পিছন যাচ্ছে, কারণ তার মেহের তার প্রশ্নের জবাব দেয়নি। সে জানতে চায়, মেহের এইভাবে যাবেন না আপনি, আমার প্রশ্নের জবাব কিন্তু দেননি। আমি কিন্তু এত সহজে আপনাকে ছাড়বো না, আপনাকে আমার প্রেমের আগুনে জ্বালিয়ে তবেই ছাড়বো, এটা আপনার মেরুনের পাক্কা প্রমিস। মেহরাব মেরুর সব কথা শুনেছে, তবে পিছন ফিরে তাকায়নি, সোজা বাইকে উঠে চলে গেল। এইদিকে মেরুও বাঁকা হাসি হেসে বাইকে উঠে বসলো। সে যা বোঝার বুঝে গেছে, তার ক্রাশ যেন মনে সে অনেকটুকু জায়গা করে নিয়েছে, বাদ বাকিটুকু না হয় অন্যভাবে করে নেবে। মেরু বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে গেল। কেটে গেল সপ্তাহখানেক।
এই সপ্তাহখানেক এই মেরু মেহরাবকে জ্বালায়নি, ওর মনে অন্য কিছু চলছে। মেহরাবও নিজের মতো করেই ছিল, কিন্তু সেদিনের পর থেকে মেরুর জন্য মনে কেমন যেন অনুভূতি প্রকাশ পেল। মেহরাব তবুও পাত্তা দিল না, সে তার মতো করে এড়িয়ে চলেছে। আজ ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান, সকল স্টুডেন্ট যে যার মতো সেজে চলে এসেছে। ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্পেশাল অতিথি হিসাবে চেয়ারম্যান সাখাওয়াত হাসানকে নিয়ে আসা হয়েছে। এক এক করে স্টুডেন্ট এসে স্টেজের সামনে চেয়ারে বসে পড়ল। পুরো ভার্সিটিতে জমজমাট পরিবেশ সৃষ্টি হলো। হ্যাঁ রিয়া, আমাদের লেডি কেটলারটা এখনো আসলো না যে? এখানে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে, 10:30 বেজে গিয়েছে। তাই তো, এখনো কেন আসছে না? আচ্ছা, ও আবার অনুষ্ঠানে না আসার কোনো প্ল্যান করেনি তো? মারিয়া, কি বলছিস এসব? ও এমনটা কেন করবে? দেখিস ও আসবে। ওর ক্রাশ যেখানে আছে সেখানে এই অবধি কোনোদিন দেখেছিস ভার্সিটি মিষ্টিতে? দোস্ত চলে এসেছে, সামনে তাকিয়ে দেখ। ওরা সবাই তাকিয়ে হা করে চেয়ে রইল। মেরু আজ রেড কালারের লেহেঙ্গা পরে এসেছে। মেরুকে কখনো আজ অব্দি অন্য ড্রেসে কেউ দেখেনি। আজ দেখে সবার চোখ আটকে পড়েছে। দপদপে পর্সার শরীরে লাল ড্রেস, মনে হচ্ছে কোনো এক লাল পরী। মেরু একবার সবার দিকে চেয়েই এদিকে আসতে লাগলো। মেরু ঠোঁটে বাঁকা হাসি। মেরু আজ খোলা চুলে, কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলি তাদের সৌন্দর্যকে জানান দিয়েছে। সূর্যের আলোয় চিকচিক করে যাচ্ছে। সবচেয়ে নজর কাড়া সে মায়াবী চোখ আর ঠোঁট। এভাবে সেজে আসার মানে ওরা কেউ জানে না, কিন্তু মেরু সে তো বাঁকা হাসি মুখেই রেখে ওদের কাছে দাঁড়িয়ে গেল। দোস্ত, আজও তোকে ভীষণ সুন্দর লাগছে। ইস, এই প্রথম তোকে আউট ড্রেসে দেখছি। এদিকে আইতেও তোকে একটু নজর কাটা দিয়ে দেই, তাহলে স্যার আজ জ্ঞান হারাবে না। তিন্নির কথা শুনে সবাই হেসে দিল। এইদিকে মেরু ব্রু বাঁকা করে চেয়ে আছে। কি ভাবছিস? আজ একদম নিশ্চিত স্যার হার্টফুল করে ছাড়বে। একটু বুঝে শুনে সামনে যাইস, বুঝলে? নয়তো স্যার ব্যথা পেতে পারে। হয়েছে তোদের মজা উড়ানো, এবার ভেতরে আয়, আমিও একটু দেখি আমার ক্রাশ জানুকে কেমন লাগছে আজ। এই বলে মেরু সামনে হাঁটা শুরু করলো। ওরাও পিছন পিছন আসছে। যখন স্টেজের সামনে এসে দাঁড়িয়েছে তখনই সবার নজর মেরুর দিকে পড়ছে। সবাই একইভাবে এখন মেরুকে দেখে যাচ্ছে। মেরুর সেদিকে খেয়াল নেই, সে অন্য একজনকে খুঁজে চলছে। তার চোখে মেহরাবকে দেখার আকুলতা ছেয়ে যাচ্ছে। এইদিকে মেহরাবের খুব রাগ হলো। সে রেডি হয়ে নিচে যখন নেমেছিল তখন রাত্রির সামনে এসে দাঁড়িয়ে পড়ছিল। রাত্রি মেহরাবের সাথে একই ব্যাগই করে যাবে, সে কিছুতেই আজ একা যাবে না। মেহরাবেরও রাগ হলো, ধমকিও লাভ হয়নি। তাহমিনা আর সাহেলার আকুতি মেহনতির জন্য বাধ্য হয়ে নিয়ে এসেছে। ভার্সিটির সামনে এক সাইডে এসে রাত্রিকে নামিয়ে বাইক পার্ক করে নিল। দেখো, আজ এই লাস্ট আমি তোকে নিয়ে আসলাম, পরের বার থেকে নিজে স্কুটিতে করে আসবি। আজ লেট হচ্ছিল বলে তোকে নিয়ে আসলাম। ফার্দার আবার কখনো যদি এমন বাহানা করেছিস তখন আমার থেকে বেশি খারাপ কেউ হবে না, কটি? এই বলে মেহরাব রেগে হনহন করে ভার্সিটির ভেতর চলে গেল। পিছন পিছন রাত্রিও এসেছে। মেরু গেটের দিকে চেয়েছিল, মেহরাবকে দেখে ঠোঁটে আরো কিঞ্চিত হাসি ফুটিয়ে তুলল। তার ক্রাশ বয় আজ ডার্ক বয় সেজে এসেছে। ইস, যা লাগছে না, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। মেরু এসব মনে মনে ভেবে ভেবেই লজ্জায় লাল নীল রূপ নিচ্ছে। রাত্রি মেহরাবের পেছন থাকায় মেরু রাত্রিকে দেখতে পায়নি। যদি দেখতো হয়তো এখানে কিছু একটা ঘটে যেত। স্টেজে বক্তব্য শুরু হয়ে গেছে। মেহরাব হাতে ঘড়ি ঠিক করতে করতে মেরুর পাশ থেকে হেঁটে সামনে গেল। হঠাৎ করে মেহরাবের মনে কেমন যেন অনুভূতি হলো। একটু সামনে গিয়ে দাঁড়িয়ে পিছন ফিরে চাইলো, কিন্তু না, সেখানে তার এই অনুভূতির মতো তাকে দেখতে পেল না, যার জন্য এই অনুভূতির সাথে সে খুব পরিচিত। মেহরাব এদিকে সেদিকে চেয়েই আবার সামনের দিকে এগিয়ে এসে বসে পড়ল টিচারদের সাথে। স্যার, আজকে আপনাকে বেশ সুন্দর লাগছে। থ্যাঙ্কস স্যার, আপনাকে বেশ ভালো লাগছে। এক এক করে অনুষ্ঠান শুরু হয়ে গেল। টিচাররা বক্তব্য দিচ্ছে, স্টুডেন্টদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। আবার যারা স্পেশাল অতিথি তারাও বক্তব্য দিচ্ছে, নানা ধরনের জ্ঞান দিয়ে যাচ্ছে। মেরু একদম সহ্য হচ্ছে না, এসব একদম বোরিং। এত বক্তৃতা কি করে দেয় এরা? শোন, তোরা এখানে বস, আমি একটু এদিক ওদিক থেকে ঘুরে আসি। ভালো লাগছে না এসব ফালতু বক্তৃতা।
যখন শেষ হবে তখন আসবো, তোরা থাক। দোস্ত, এখনই তাদের বক্তৃতা শেষ হয়ে যাবে, নাচ গান হবে, তুই যাস না। আমি একটা কাজ করেছি। কি? রাগ করবি না তো, বল। আমি কেন রাগ করবো? আজব তো, এত কথা না পেঁচিয়ে বল তো, এমনিতেই ভালো লাগছে না। তিন্নি ভয় পাচ্ছে, তাই রিয়া বলে উঠল, আসলে ও গানে তোর নাম দিয়ে দিয়েছে রিয়াদ স্যারের কাছে। রিয়া তিন্নির দিকে চেয়ে আছে। তিন্নি ভয়ে গাপটি মেরে চোখ অফ করে রাখলো। মেরু এবার চোখ বড় বড় করে তিন্নির দিকে রাগান্বিত হয়ে চেয়ে রইল। ওরা সবাই মনে মনে জব করতে থাকলো যেন মেরু সিনক্রিয়েট না করে বসে। অবশেষে মেরু কিছু না বলে উঠে দাঁড়ালো। আমার নাম অ্যানাউন্স যখন হবে তখন আমি চলে আসব। এই বলে মেরু চলে গেল তার সেই প্রিয় শিউলি ফুল গাছের নিচে। গাছটিতে নতুন ফুলে পাতায় ভরা, ঝরে পড়া আছে তাজা ফুল। মেরু এবার খুশিতে নিচে দু হাঁটু ফেলে বসে পড়ল। এক এক করে শিউলি ফুলগুলো তুলে তার সামনে জমা করে নিল। এখন ভাবতে লাগলো কি করে এগুলা গেঁথে নেবে। পরনে বুদ্ধি করে পুকুর পাড় থেকে কিছু লতা এনে গাঁথতে লাগলো। এইদিকে মেহরাব শান্তর সাথে কথা বলছে করিডোরে হেঁটে হেঁটে। আদি তাদের ভার্সিটির কাল জয়েন করবে, এই ব্যাপার নিয়ে শান্তর সাথে ডিসকাস করা। হঠাৎ করে মেহরাবের সেই শিউলি গাছের নিচে চোখ পড়ে যায়। মেহরাবের থমকে যায়, তার স্পন্দন বেড়ে চলেছে। অপলক দৃষ্টি ফেলেই চেয়ে আছে এক অপসরী রমণীর পানে। ফোনের ওপাশে শান্ত মেহরাবকে ডেকেও পাচ্ছে না। মেহরাব তো সেই অপসরী লেডিকে দেখতে মগ্ন। শান্ত ফোন কেটে দিয়েছে। মেহরাব ফোন পকেটে রেখে সেও এগিয়ে চলল শিউলি গাছের নিচে। মেরু গুনগুন করে গান গাইছে আর মালা গেঁথে গেঁথে পাশে রাখছে। মাথায় পরে নিয়েছে, এখন হাতে আর গলার জন্য গেঁথে যাচ্ছে। ঠিক তখন সামনে কেউ এসে দাঁড়ালো। মেরু পা দেখে বুঝে গেল, তবু উপরে চাইল না। মেহরাবের এখনো কোনো ধ্যান নেই, সে মেরুকে দেখতেই ব্যস্ত। আজ যেন মেরুর রূপে তার চোখ ঝলসে যাচ্ছে। মেহরাব হাঁটু মুড়ে বসলো। মেরু এবার মেহরাবের দিকে চেয়ে মিষ্টি একটা হাসি দিল। এই হাসিতে যেন মেহরাব তার অনুভূতি পুরোটাই প্রকাশ পেল। এই হাসি মেহরাবকে জানান দিচ্ছে সে এই মেয়েতে আসক্ত হয়ে পড়েছে। স্যার, ওভাবে কি দেখছেন? মেরু এখনো মুচকি হেসে যাচ্ছে, সে জানে এটা হবার ছিল। তাহলে ধরে নিব কি আপনিও এখন টিচার হয়ে স্টুডেন্টের প্রেমে পড়েছেন? মেরুর এই কথাতে এবার মেহরাবের ধ্যান ভাঙলো। মেহরাব ঘাবড়ে গিয়ে চকিত চাইলো। মেহরাব বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। মেহরাব মেরুর হাতের দিকে চেয়ে এবার মেরুর দিকে চাইলো। লাল লেহেঙ্গা পরা, লম্বা কেশগুলো ছড়িয়ে মাটির সাথে মিশে আছে। বাতাসের সাথে তার কেশগুলো উড়ে উড়ে দোল খাচ্ছে। সত্যি আজ তার প্রেয়সীকে খুব সুন্দর লাগছে। নিজের অজান্তে মেহরাব মুচকি হেসে দিল। স্যার, শুনেছিলাম মানুষ নতুন প্রেমে পড়লে নাকি মুগ্ধ হয়ে চেয়ে থাকে, ঠোঁটে হাসি খেলে যায়, মুচকি মুচকি হেসে বেড়ায়। তো আপনিও কি নতুন প্রেমে টেমে পড়েছেন নাকি? কোনো এক অপসরী যদি তার দিকে বারবার আকর্ষণ করে তবে বাধ্য হয়ে মুগ্ধতায় চেয়ে থাকতেই হয়। স্যার, সেই মুগ্ধতায় চেয়ে ভালোবেসে ফেলেছেন তাকে? মেহরাব একটু নড়ে চড়ে উঠল। সে এটা কি করলো? তার সাথে কি হচ্ছে? না, কিছুতেই মেরুকে বুঝতে দেওয়া যাবে না। মেহরাব এবার উঠে দাঁড়ালো। মেরুও সাথে সাথে উঠে দাঁড়ালো। এইভাবে চোখ লুকিয়ে যাচ্ছেন কেন? আপনার ওই নীলাভ চোখে আমার জন্য কিছু একটা দেখতে পেয়েছি। আপনি এখন শত চেষ্টা করেও আমার থেকে লুকিয়ে যেতে পারবেন না, চাইলেও না। মেহরাব কথা ঘুরিয়ে, তুমি একটু বেশি বুঝে যাচ্ছ। যা, ওদিকে অনুষ্ঠান হচ্ছে, গিয়ে বসো। এখানে একা একা থেকে এসব বাচ্চাদের মতো কি করে যাচ্ছ? আপনি জানেন এই শিউলি গাছটা আমার কত প্রিয়। এই প্রতিটা ফুল দিয়ে নিজেকে রাঙিয়ে তুলতে ইচ্ছে করে। আমার একটা ইচ্ছে আছে, আমার বর কোনো একদিন আমার উপর শিউলি ফুলের বর্ষণ ছেড়ে দিয়ে কাঠগোলাপ নিয়ে হাঁটু মুড়ে প্রপোজ করবে। আমার ভীষণ ইচ্ছে সেই দিনটি নিজের চোখে দেখার। তোমাদের এই বয়সে এমন অনেক ইচ্ছেই নিজের মনে আসবে। এসবে ফোকাস না দিয়ে পড়াশোনায় ফোকাস করো, তাতে কাজে দিবে। বাবা মায়ের নাম উজ্জ্বল করো। স্যার, আপনি কিন্তু আমার ইচ্ছেকে অপমান করছেন। আমি স্টুডেন্ট খারাপ নই, সেটা আপনিও জানেন। আর হ্যাঁ, আমি আপনাকে বলিনি যে আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন। আমি আমার ভবিষ্যৎ বরকে বলেছি। মেহরাবের কেন যেন একটু রাগ হলো। মেরুর মুখে বর শোনাতে অন্য কারো বউ হবার কথাটা ভালো লাগলো না। মেহরাব একটু রেগেই বলল, আমি তোমার আজগুবি কথা শুনতে এখানে আসিনি। এদিকে না থেকে স্টেজের সামনে যাও, তোমার নাম অ্যানাউন্স করা হবে। আপনি জানেন আমার নাম দেওয়া হয়েছে?
জানি। এই বলে মেহরাব হন হন করে আর কিছু না বলে চলে গেল। এইদিকে মেরু কিছুতেই মাথায় ঢুকলো না, আর না দাঁড়িয়ে থেকে দৌড়ে চলে আসলো সে। স্টেজে মেরুর নাম অ্যানাউন্স করা হলো। চারদিকে স্টুডেন্টের কোলাহল শোনা যাচ্ছে, মেরু মেরু করে সবাই চিল্লাচ্ছে। এদিকে মেরুর হাতে ধরে লেহেঙ্গা উঁচু করে স্টেজের ওপর উঠলো। সবাই মুগ্ধ হয়ে চেয়ে আছে মেরুকে। মেরু প্রথমে তার মিষ্টি হাসি সবাইকে উপহার দিল। ছেলেরা পারে না মেরুকে চোখ দিয়ে গিলে খাবে। মেহরাবের এইসব দেখে খুব রাগ হচ্ছে। টিচার বলে কিছু বলতেও পারছে না, আর না করতে পারছে। সে মেরুর কাছে নিজের অনুভূতি কিছুতে প্রকাশ করবে না। মেহরাব কপাল কুঁচকে ব্রুজোড়া ওপর নিচে বাঁকা করে রেখেছে। চেয়ারম্যান সাখাওয়াত হাসান চলে গিয়েছেন, তাকে ভালো মন্দ আপ্যায়ন করা হয়েছে। তার একটি জরুরি কাজ ছিল বলে সে আর থেকে যেতে পারেননি। মেরু এবার মাইক হাতে নিয়ে মেহরাবের দিকে চেয়ে আছে। ঠোঁটে মিটি মিটি হাসি রেখে দৃষ্টি খুব গহীন মেহরাবও চেয়ে আছে। মেরু একবার চোখ অফ করে চেয়ে গান গাইতে শুরু করলো। चलो मैं जहाँ जाए तू दाएं में तेरे बाएं तू हुरत में हमाए तू साथिया। বাকিটুকু নিজ দায়িত্বে শুনে নেবেন আপনারা। গানের শেষে সবাই হাততালি দিতে লাগলো। মেহরাব এখনো পলকহীনভাবে চেয়ে আছে মেরুর দিকে। এইদিকে মেরু স্টেজ থেকে নেমে তিন্নি ওদের কাছে চলে গেল। সবাই মেরুর প্রশংসা করতে লাগলো। এভাবে অনুষ্ঠান দুপুর 2টায় শেষ হলো। সকল স্টুডেন্ট যে যার মতো করে চলে যাচ্ছে। এইদিকে মেহরাবের আসার অপেক্ষায় মেরু গেটের কাছে দাঁড়িয়ে আছে। বেবি, এখন তো আমরা বাসায় চলে যাচ্ছি, প্লিজ চলো না রেস্টুরেন্টে গিয়ে দুপুরে লাঞ্চ করে বাসায় ফিরি, প্লিজ বেবি। রাত্রি আমার এমনিতেও এখন খুব বিরক্ত লাগছে, আমি বাসায় গিয়ে লাঞ্চ করব। তুই যদি যেতে চাস তো একটা রিক্সা নিয়ে চলে আয়, নয়তো তুই একা গিয়েই রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ কর, আমাকে ডিস্টার্ব করবি না। বেবি, আমি একা একা রেস্টুরেন্টে গিয়ে কি করব? প্লিজ চলো না, আমার খুব খিদে পেয়েছে। আমি কিন্তু বড় আব্বুকে বলে দিব তুমি আমাকে নিয়ে যাওনি। মেহরাব এবার থমকে বলে উঠল, বললাম তো আমার এখন ভালো লাগছে না, আর একবার যদি ঘ্যান ঘ্যান প্যান প্যান করছিস কানের কাছে তাহলে একটা চড় দিব। বাবা কি বলে? বাবাকে আমি ভয় পাই যে বাবার ভয় দেখাচ্ছিস। এবার মেহরাবের ধমকে রাত্রি ন্যাকামো করে কেঁদে দিল। মেহরাব আশেপাশে চেয়ে দেখলো কয়েকজন তাদের দিকে চেয়ে আছে। মেহরাব আর কিছু না বলে রাত্রির হাত ধরে ভার্সিটির বাইরে নিয়ে আসলো। এইদিকে মেরু মেহরাবকে বাইরে আসতে দেখে খুশি হলো। পরক্ষণই তার মন মেঘ জমে বৃষ্টি নামার মতো অবস্থা হলো। তার ক্রাশ যেন একটি মেয়ের হাত ধরে হেঁটে যাচ্ছে। মেরু আশ্চর্য হয়ে চেয়ে আছে। মেরু রাত্রির চেহারা ভালো করে দেখতে পায়নি, এক সাইড দেখতে পেয়েছে, তাও স্পষ্ট করে নয়। মেরু এবার ভাবনার মাঝে। তৎক্ষণে মেহরাব বাইকে করে রাত্রিকে নিয়ে চলে গেল। মেরুর খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। তার সামনে দিয়ে অন্য একটি মেয়েকে বাইকে করে নিয়ে চলে গেল। এটা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মেরুর চোখে অশ্রু টলমল করছে। মেরু আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে বাইকে উঠে খুব স্পিডে চলতে থাকলো। রাগ, জেদ, কষ্ট, অভিমান সব একসাথে জমা হয়ে বুকে ভীষণ জ্বালা করছে। চোখ থেকে পানি পড়ছে আর হাত দিয়ে মুছে যাচ্ছে বারবার। যার জন্য সে এত পাগল, যাকে সে এত ভালোবাসে, আজ সে অন্যের হাত ধরে তার বাইকে করে নিয়ে গেল। মেরু যেন সহ্য হচ্ছে না, সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। কিভাবে বাইক চালাচ্ছে নিজেও জানে না। মেহরাব রাত্রিকে বাসে এনে হাত ধরে ধাক্কা দিল। রাত্রি একটু দূরে গিয়েই পড়লো। তাহমিনা দেখে দৌড়ে এসে রাত্রিকে ধরলো। বাবা মেহের, কি হয়েছে? এভাবে রেগে আছিস কেন? তোমাদের অনুরোধের কারণে ওকে আমি নিজে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছি, সাথে করে নিয়ে গিয়েছি, কিন্তু আর নয়, ওকে এখন থেকে আলাদা করে যেতে বলবে। সুইট বয়, এটা আমার মামুনিকে ভালো করে বুঝিয়ে বললেই তো মামুনি বুঝে যেত। তুমি এত হাইপার হচ্ছ কেন আমার মামুনির উপর? ছোট আম্মু, তোমার মেয়ে ভার্সিটিতে আমার মান সম্মান ডোবাতে গিয়েছে, পড়াশোনার জন্য নয়।
যখন তখন বেবি বেবি করে মাথা খেয়ে নেয় আমার। আমি কিন্তু এসব টলারেট করব না। আমার একটা রেপুটেশন আছে, সেটা ওকে ভালো করে বুঝিয়ে দাও। এই বলে মেহরাব হন হন করে উপরে চলে গেল। এইদিকে রাত্রি জিদে ফুলে যাচ্ছে, কিছুতেই সে মেহরাবের পিছু ছাড়বে না, পারলে আরো জেকে ধরবে। ভার্সিটি সবাই জানলে তো তারই লাভ। রাত্রি বাঁকা হেসে নিজেও চলে গেল রুমে। ছোট তোর মেয়েকে বোঝা, এভাবে জোর করে কিছু হয় না। আমার ছেলেটা খুব জেদি, তুই জানিস। পরে কিন্তু সত্যি সত্যি রাত্রিকে কথা শুনিয়ে দেবে, তখন তো মেয়েটা কষ্ট পাবে। এমন কিছুই করতে বাধ্য করতে না করিস। এই বলে তাহমিনাও চলে গেল কাজে। আমি আমার মেয়েকে বুঝাবো, বুঝাবো তো, যেন তোমার ছেলের ঘাড়ে আরো বেশি করে উঠতে পারে। কতদিনের স্বপ্ন এইসব কিছু নিজের হাতে করে নেবার। এত সহজে কি করে সব ছেড়ে দিই? আমার মেয়ে এবারে তোমার ছেলেরই বউ হয়ে আসবে, এই সাহেলা চৌধুরী বলে রাখলো। এই বলে সাহেলা তার মেয়ের কাছে চলে গেল। মেহের, কেন করলেন আমার সাথে এমনটা? কে ছিল ওই মেয়ে? আমার চোখের সামনে দিয়ে আপনি ওই মেয়েটির হাত ধরে চলে গেলেন, একবারও আমার কথা ভাবেননি? ওই মেয়েটার জন্যই কি তবে আমাকে ভালোবাসছেন না? বলুন, কেন করলেন এমনটা? কেন? খুব জোরে চিৎকার করে হাতের ড্রিঙ্কস গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল মেরু। আশেপাশে সকলে এবার মেরুর দিকে অবাক হয়ে চেয়ে আছে। কারো মাথায় কিছু আসছে না, কেউ বুঝতেও পারছে না যে এখানে হচ্ছেটা কি। এক ওয়েটার এসে বলতে লাগলো, এক্সকিউজ মি ম্যাম, আপনি অনেকটা ড্রিঙ্ক করে ফেলেছেন। এভাবে আর ড্রিঙ্ক করলে আপনি বিপদে পড়তে পারেন ম্যাম। ইউ জাস্ট শাট আপ। তোমাকে কে বলেছে আমাকে জ্ঞান দিতে? ইউ গেট আউট অফ হিয়ার। আসলে ম্যাম, লিভ মি অ্যালোন। এই বলে মেরু খুব জোরে চিৎকার করে ওঠে। ওয়েটার ভয়ে চলে যায়। মেরু আবার অন্য এক গ্লাসে করে ড্রিঙ্কস করতে থাকে। ওর মনে যে কি যন্ত্রণা হচ্ছে একমাত্র ও ছাড়া আর কেউ বুঝতে পারবে না। তখন মেরু সোজা রাগে ক্লাবে চলে এসেছে, আর আসার পর থেকে একধারে কেঁদে যাচ্ছে তো অন্যদিকে ড্রিঙ্কস করে যাচ্ছে। এই নিয়ে 7টা গ্লাস শেষ করলো, তবুও রাগ জেদ কমছে না। পুরো নেশার ঘরে আছে মেরু। এখন সবকিছু একটা জায়গায় দুটো করে দেখছে। কারো থেকে এভাবে আঘাত পায়নি কোনোদিন, আর আজ সামান্য একটা জিনিস নিয়ে এত সিরিয়াস। মেরুর একটাই কথা, মেহরাব অন্য মেয়ের হাত ধরে ওর সামনে থেকে বাইকে করে কেন চলে গেল? ক্লাবে আবার যে যার মতো করে পার্টি করছে, চারিপাশে লাইটিং, সবাই নাচে গানে আবার মেতে পড়ল। অন্যদিকে দূরপানে একটি ছেলে খুব মনোযোগ সহকারে মেরুকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। লেহেঙ্গা পরে ক্লাবে প্রথম কাউকে দেখলো, তাই অবাকই হলো ছেলেটি। দেখতে অপসরী নজর কাড়া, যেমন তেজি কণ্ঠ তেমনই তার রূপ। হয়তো কিছু কারণে আপসেট। ছেলেটি একটু করে গ্লাসে চুমুক দিচ্ছে আর দেখে যাচ্ছে। এবার ছেলেটি গ্লাসে এক হাত নিয়ে আরেক হাত পকেটে রেখেই হেঁটে মেরুর পাশে এসে বসলো। মেরু ড্রিঙ্ক রাখার কাছের ওপর এক হাত রেখে তার উপর মাথা টেকে বিড়বিড় করে যাচ্ছে। হেই বেবি ডল, আর ইউ আপসেট? মেরু কারো কণ্ঠ পেয়ে পিটপিট করে চাইল। মাথাটা কেমন ভার হয়ে আছে, চোখে সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছে, ভালো করে ঠিক মতো কিছু দেখতেও পারছে না। একটা মাথাকে মনে হচ্ছে 10টা মাথা। মেরু এবার ফিক করে হেসে উঠল। হিমেল ভ্রুকুচকে মুগ্ধ হয়ে মেরুর হাসি দেখে যাচ্ছে। টোল পড়া গাল, কি মিষ্টি চেহারা, মনে হচ্ছে কোথাও একে দেখেছে, কিন্তু মনে পড়ছে না। মেরু তো হিমেলকে দেখেই হেসে যাচ্ছে। হেই, আর কেজি গার্ল। হেই চকলেট বয়, তুমি এখানে কোনটা? এটা না ওটা, কোনটা? মেরুর শূন্য হাত দিয়ে ইশারা করে দেখিয়ে ফিক করে হেসে উঠল। হাসতে হাসতে মেরু হিমেলের গায়ে ডলে পড়েছে। মেরুর কাছে নেশার ঘরে হিমেলকে কয়েকটা লাগছে। হোয়াট? ড্রিঙ্ক মেবি বেশি করে ফেলেছেন মিস। আমি এখানে, নট ওখানে। এবার মেরু হিমেলের 2 কান ধরে টেনে টেনে বলতে লাগলো, ও সো সুইট চকলেট বয়, কি দারুণ দেখতে, ও কি কিউট লাগছে, ইয়াম্মি ইয়াম্মি। এই বলে আবার মুখটাকে কাদো কাদো করে বলল, আমার ক্রাশ জানো কি আরো কিউট স্ট্রবেরি বয় লাগে, একদম ইওর মতো। এইদিকে হিমেলের কানের অবস্থা শেষ। এই মেয়েটা নিশ্চিত আস্ত একটা পাগল, নয়তো এমন করে কান টানতে থাকে। হিমেল 2 হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মেরু সে আবার হেসে হেসে হিমেলের কান ধরে টেনে যাচ্ছে।
আসলে মেরু হিমেলের গাল ভেবে কান টেনে যাচ্ছে। সে তো বুঝতেই পারছে না এটা গাল না, এটা কান। এইদিকে বেচারা হিমেল প্রায় বিরক্তকর পর্যায়ে। সহ্য করতে না পেরে মেরুকে স্টপ বলে ধমক দিয়ে দিল। মেরু ভয়ে হাত গুটিয়ে নিল, এবার ভ্যাভ্যা করে কেঁদে দিল। মেরুর কাছে মনে হচ্ছে এই ধমকটা তার ক্রাশ যেন তাকে দিয়েছে। অন্যদিকে হিমেল চৌধুরী মেহরাব চৌধুরী যেহেতু ব্রাদার, সেই হিসেবেই হিমেল কিছুটা থাকবেই স্বাভাবিক। হ্যাঁ, কেউ আমায় ভালোবাসে না, কেউ না। আমাকে সে বুঝতেই চায় না, আমাকে সে ভালোই বাসে না, আমাকে শুধু কষ্ট দেয়। আমি কি করেছি একটু বলো না? আমি তো তাকে ভালোবেসেছি, তাহলে সে কেন আমাকে কষ্ট দিচ্ছে বলো না চকলেট বয়? আমি কি দেখতে খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? মেরু তার নিজের মন খারাপ লাগার অভিযোগগুলো বলে হিমেলের কাঁধে গিয়ে ঢলে পড়ল। হিমেল কোনো রকম ব্যালেন্স করে মেরুকে ধরল। মেরু চোখ বুজে ঠোঁট দিয়ে বিড়বিড় করে যাচ্ছে। হিমেল মেরুর সে কান্নারত মায়াবী ফেসের দিকে চেয়ে রইল। ক্লাবের রং বেরঙের লাইটিং এর চেহারায় সৌন্দর্যের মোহনীয়তা ফুটে উঠেছে। মেরুর সামনে এসে পড়া চুলগুলো হিমেল কানের পিঠে গুঁজে দিয়ে ভাবতে লাগলো, কে তুমি? কোথায় থাকো বেবিডল? আর রূপে যে তুমি আমাকে ঘায়েল করে দিয়েছো, আমার মন কেড়ে নিয়েছো, কি মায়ায় ফেলে দিলে আমায়। আচ্ছা এই বেবিডল, তখন কি সব বলে গেলে? ভালোবাসা, কষ্ট, এসব কি ছিল? কে কষ্ট দিল? নাকি ছ্যাঁকা খেয়ে এখানে এসে মদ গিলছো? আজকাল এমন রূপসী মেয়েরাও এমন ড্রেসে ক্লাবে আসে, আনবিলিভেবল। এখন একে কোথায় নিয়ে যাব? এর বাড়ি কোথায়? মনে তো হচ্ছে ওয়েটারকে জিজ্ঞেস করলে বলতে পারবে। জিজ্ঞেস করেই দেখি। এক্সকিউজ মি ব্রো, কাম হিয়ার। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? ইউ নো দিস গার্ল? ইয়েস স্যার, ম্যাম আমাদের এখানে প্রায় আসে ফ্রেন্ড সার্কেল নিয়ে, আর ম্যামকে আমরা ভালো করেই চিনি। মেয়েটির বাসার অ্যাড্রেস জানো? আর এভাবে মেয়েটি একটার পর একটা ড্রিঙ্ক করছে, তোমরা মেয়েটাকে বারণ করলে না কেন? হোয়াই? স্যার ম্যাম লেমন জুস ছাড়া আর অন্য কিছু খেত না, বাট আজ ম্যাম ড্রিঙ্ক করেছেন খুব জোর করেই, আর অনেক বেশি খেয়ে নিয়েছেন। আমরা বারণ করেছি তাও শোনেনি ম্যাম। সরি স্যার, ম্যামের হোম অ্যাড্রেস জানা নেই। ধন্যবাদ। ওয়েলকাম স্যার, তাহলে এবার আমি আসি। হিমেল পড়ে গেল মহা ঝামেলায়। কি করবে ভেবে পাচ্ছে না। এইদিকে মেরুর হুঁশ নেই। এই যে বেবিডল, শুনছো? তুমি কি বাসায় যাবে না, নাকি এভাবেই ক্লাবে থাকবে? হিমেল মেরুর গালে বারবার স্পর্শ করে রেখে যাচ্ছে। মেরু এবার ফিট করে যে সরে আসলো। পড়ে যেতে নিয়েও নিজেকে ব্যালেন্স করে নিল। হেই চকলেট বয়, তুমি এখানে আছো? আমাকে বাসায় দিয়ে আসবে? আমি না একা একা বাসায় যেতে পারবো না, প্লিজ নিয়ে চলো আমায় বাসায়। কাঁদো কাঁদো ফেস করে বলল, তোমার বাসার অ্যাড্রেস বলো, আমি নিয়ে যাচ্ছি। অতঃপর মেরু থেকে অনেক কষ্টে অ্যাড্রেস নিল। হিমেলের মাথাটা খারাপ হয়ে গেছে। কেমন ডেঞ্জারাস মেয়ে, পাল্লায় সে যেছে গিয়ে পড়েছে। না আসলেই পারত, শুধু শুধু নিজে ঝামেলায় জড়ালো। একটা বড় নিঃশ্বাস ছেড়ে ক্লাবের বাইরে চলে আসলো। তারপর সিকিউরিটির কাছে মেরুর বাইক খুব সম্পূর্ণই রেখে তার গাড়িতে করে মেরুর বাসার সামনে নিয়ে দিল। মেরু গাড়ি থেকে ঢুলতে নেমে পড়লো। মেরু হিমেলকে কিছু না বলে ভিতরে যাচ্ছিল, তখন পেছন থেকে হিমেল ডাক দিল, এই যে বেবিডল, যেতে পারবে না আমি দিয়ে আসবো? মেরু পেছনে একবার চেয়ে হাত ওপরে করে বুড়ো আঙ্গুল দেখালো সে অলরাইট যেতে পারবে। হিমেল মুচকি হেসে গাড়ি ব্যাক করে চলে গেল। আর মেরু ঢুলতে বাসায় ঢুকলো। তাহরিনা দরজা খুলে মেয়েকে এমন অবস্থায় দেখে খুব অবাক হলো। গায়ে থেকে কি দুর্গন্ধ আসছে, বমি আসার মতো। তাহরিনা বুঝে উঠতে পারছে না তার মেয়ে কি সব ছাইপাশ খেয়ে এসেছে। আঁচল দিয়ে মুখ চেপে সরে দাঁড়ালো। মেরু সোজা হেঁটে যাচ্ছে পেছন থেকে। তাহরিনা ডেকে উঠল, মামনি দাঁড়াও। দরজা লাগিয়ে সামনে এসে, তুমি এসব কি খেয়ে এসেছো? তোমার কি হয়েছে? তুমি তো এসব কখনো খাওনি। আমার মামনি কোনোদিন এসব ধারে কাছে যায় না। আর তুমি আজ, তোমার সাহস দিন দিন খুব বেড়ে যাচ্ছে। তোমার বাবাকে বলেছিলাম মেয়েকে এত লাই দিও না, আজ বাসায় আসুক, তার সাথে বোঝাপড়া আছে। চেয়ারম্যানের মেয়ে হয়ে এমন আজে বাজে চলাফেরা, তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। মান সম্মান সব ডুবাতে বসেছো। হাই মেরি কিউট সুইটি মাম্মি পম, তুমি খুব দুষ্টু।
এত বকো কেন আমায়, কাঁদো কাঁদো ফেস করে? কিন্তু মাম্মি, এখন যে আমার একটুও ভালো লাগছে না, আমাকে তুমি যেতে দাও, দুষ্টু মাম্মি পম। এই বলে তাহরিনার গালে কিস করে চলে গেল। তাহরিনার কথা মনে হচ্ছে মেরু তার মাথাতেই নিল না, নিজের মধ্যে থাকলে তো নিবে। এইদিকে মেরু রুমে এসে খাটে শুয়ে পড়ল। এইদিকে তাহরিনা মেয়ের হঠাৎ এমন পরিবর্তন দেখে বাক্য হারিয়ে ফেলল। সে লেবুর শরবত করতে গেল। মোমো ল্যাজ ঝুলিয়ে দৌড়ে এসে মেরুর পাশে গুড়গুড় করছে। মেরুর হুঁশ নেই। তাহরিনা শরবত নিয়ে এসে মেরুকে জোর করে উঠিয়ে খাইয়ে দিল। খাওয়ার সাথে সাথে বমি করে সব মাখিয়ে দিল। তাহরিনা কিছু বলল না, কাল যা বলার বলবে। সব কিছু পরিষ্কার করে মেয়ের ড্রেস চেঞ্জ করে শুয়ে দিল। লাইট অফ করে চলে গেল। রাত সেই 2টো বাজে। আগন্তুক ছেলেটি মেরুর পাশে এসে বসে আছে। মেরুকে খুব করে দেখে যাচ্ছে আর ভেবে যাচ্ছে। আজ মেরু টি শার্ট পরে 3/4 পাজামা পরে ঘুমাচ্ছে। টি শার্ট পেটের একটু উপরিভাগে উঠে উন্মুক্ত নাভি দেখা যাচ্ছে। আগন্তুক সেদিকে নেশালো দৃষ্টি দিয়ে হাতের আঙুল দিয়ে স্পর্শ করতেই মেরু কেঁপে উঠল। আগন্তুক দুষ্ট হেসে টি শার্টটা ঠিক করে দিয়ে এবার মেরুর মুখে দিকে নুয়ে সামনের চুলগুলো সরিয়ে দিল। অন্যদিকে মেরু বিড়বিড় করে বলতে লাগলো, মেহের, তুমি আমাকে ঠকাতে পারো না। আমাকে ছেড়ে তুমি যেও না প্লিজ। তুমি ওর হাত ছেড়ে দাও প্লিজ। তুমি ওর সাথে যেও না প্লিজ, ছেড়ে দাও। এইসব বলে যাচ্ছে আর চটপট করে যাচ্ছে। এইদিকে আগন্তুক মুচকি হেসে মেরুর কপালে চুমু খেয়ে বলতে লাগলো, তাকে অনেক ভালোবাসো বুঝি। তুমি কি জানো, তোমার থেকে হয়তো সে বেশি তোমায় ভালোবাসে। তুমি জানতেও পারছো না। কি করে জানবে? তাকে তুমি পড়তে পারোনি এখনো। তুমি তার জন্য সাইকো, আর সে তোমার জন্য প্রতি রাতের উন্মাদ পাগল। তোমার ভালোবাসা তার ভালোবাসার থেকেও কম। তুমি এখনও তার মতো করে ভালোবাসতে পারোনি। তুমি যেই দিন তাকেই মন থেকে বুঝবে, ভালোবাসবে, ঠিক সেই দিন তুমি তাকে পাবে। তোমার মাঝে এখনও দোটানার অনুভূতি আছে। তুমি যেই দিন একজনের অনুভূতিতে নিজেকে ভাসিয়ে দিবে, সেই দিন সে তোমার হবে। কথা দিলাম আমি। এই বলে আগন্তুক মেরু ঠোঁটে ডিপলি কিস করে চলে গেল। পরদিন সকালে মেরু ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলো। মাথাটা খুব ভার হয়ে আছে। 2 হাতে মাথা ধরে কিছুক্ষণ ভাবতে লাগলো। 2 মিনিট ভাবার পর কালকের কাহিনী কিছু কিছু মনে পড়লো, পুরোটা নয়। রাগ করে ক্লাবে যাওয়া, ড্রিঙ্ক করা, ওয়েটারকে ধমক দিয়ে এই অবধি মনে পড়ছে। বাকি আর কিছুই মনে নেই। তাকে বাসায় কে আনলো? আজ তো তাকে ভার্সিটিতে অনেক তাড়াতাড়ি যেতে হবে। আজ তার বোঝাপড়া আছে অনেক। মেরু আর 1 মিনিটও অপেক্ষা না করে রেডি হয়ে নিচে নামলো। মেরুকে নামতে দেখে খাবার টেবিলে বসে সাকাওয়াত হাসান মেয়েকে কাছে ডাকলেন। মেরু একটু ভয়ে ভয়ে কাছে এসে দাঁড়ালো। কালকে কি হয়েছে বাসায় আসার পর তার তো খেয়াল নেই, কিন্তু মাম্মি পাপা তো নিশ্চিত খেপে আছে। এই ভেবে মেরু খুব ভয় হচ্ছে। এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেরু একবার তাহরিনার দিকে চেয়ে পাশে বসে পড়লো। তুমি বড় হয়েছো, তোমার নিজের স্বাধীনতা আছে। ছোট্ট থেকে মুস্কানের থেকে তোমাকে বেশি ভালোবেসেছি, কারণ তুমি ছিলে আমাদের পরিবারের ছোট্ট সদস্য। মুস্কানকেও আমার কম ভালোবাসিনি, ওকেও তোমার মতো ভালোবেসেছি। তবে ছোট বলে তুমি আদরটা বেশি পেয়েছো। আমার বড় মেয়ে যেমনটাই ছিল না কেন, কখনো অন্যায় কিছু করেনি, সব সময় ন্যায়ের পথে ছিল। তোমার মামুনি আমাকে কাল রাতে বলেছিল তুমি ক্লাসে গিয়ে ড্রিঙ্কস করে এসেছো। এটা কি সত্যি? মেরু অসহায় ফেস করে নিচের দিকে চুপ করে মাথা নুয়ে আছে। সত্যিটা সে কি করে বলবে? তার বাবা মা দুজনে যে খুব কষ্ট পেয়েছে। তুমি যা চাচ্ছ, যা করছো, যেভাবে চলতে চাচ্ছ, আমি তোমাকে কোনো কিছুতেই বাধা দেইনি। তোমার মন মতো চলতে দিয়েছি, তোমাকে স্বাধীনতা দিয়েছি। কোনো কিছুর চাওয়া পাওয়ার ত্রুটি আমি রাখিনি। কিন্তু তুমি কি ভুলে যাচ্ছ, তোমার বাবা যে এই এলাকার চেয়ারম্যান, তার একটা রেপুটেশন বলতে কিছু আছে। তুমি যদি রাত বিরাতে ক্লাবে যাও, তাহলে সমাজে আমার নাক কোথায় থাকবে? আমি এটা কখনো আশা করিনি তোমার থেকে মামুনি। তুমি খুব হার্ট করছো আমাকে, তোমার মাম্মাকেও। তুমি এতটা বিগড়ে যাবে কখনো আমার ধারণা ছিল না। মেরু বাবার প্রতিটা কথা মন দিয়ে শুনছে আর নীরবে চোখের পানি ফেলছে। সে সত্যি রাগের মাথায় বড় অন্যায় করে ফেলেছে। সে তো এসব কখনো ছুঁয়েও দেখতো না, কিন্তু কাল বেশি করে ফেলেছে। এবার মেরু কাঁপা কাঁপা গলায় বলল,
পাপ্পা, আমি বুঝতে পারিনি। কাল আমি খুব রেগেছিলাম, কি থেকে কি করেছি আমি নিজেও জানি না। প্লিজ বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি জানি এটা আমার জন্য অন্যায়। প্লিজ তুমি এভাবে বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। মাম্মা, তুমি আমার উপর রেগে আছো, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনেও এসব খাবো না, পাক্কা প্রমিস। তবুও তোমরা আমার জন্য কষ্ট পেও না। আমি এই যে কানে ধরেছি, দেখো। দু হাত দিয়ে কান ধরে মেরুর কান্না মিশ্রিত কণ্ঠে ক্ষমা চাচ্ছে। সাখাওয়াত হাসান জানে তার মেয়ে জেনে শুনে অন্যায় করতে পারে না, তবুও মাঝে মধ্যে ছেলে মেয়ের ভুল ধরিয়ে দিতে হয়। হার্ট করে কথা না বললে ছেলে মেয়ে বাবা মার কষ্ট বোঝে না, কখনো কখনো হার্ড হতে হয়। সাখাওয়াত মেয়ের চোখের পানি দেখতে পারে না, তাই বুকে টেনে নিল, মাথায় চুমু খেলো। আর কখনো এমন কাজ করবে না। তুমি কি জানো, মেয়েরা আগে করে কখনো উপরে উঠতে পারে না। ওরা রাগ করে যা করবে তাও তোই নিচে নামবে। মেয়েদের রাগ জেদ থাকতেই নেই। নিজেকে কন্ট্রোল করতে শিখো, আঘাত কম পাবে। আমি জানি আমার মা জেনে শুনে এমন কিছুই করবে না যেমনটা আমার বড় মেয়ে ছিল। সাখাওয়াত হাসানের চোখে জল। তাহরিনাও কাছে এসে মেয়েকে জড়িয়ে নিলেন, মাথায় চুমু খেলেন। মেয়েও পাপা মাম্মার বুকে আগলে রইল। ভার্সিটিতে মেরু আসার পরপরই ক্লাসে না গিয়ে মেহরাবের বসার রুমে ঢুকে পড়ল। হঠাৎ করে রুমে কাউকে প্রবেশ করতে দেখে মেহরাব একটি ফাইল থেকে মাথা তুলেই সামনের ব্যক্তিটিকে দেখে চাইল। মেরুকে এভাবে না বলে রুমে আসতে দেখে মেহরাব একটু ঘাবড়ে গেল, কারণ মেরু এভাবে না বলে তার এই কক্ষে সহজে আসে না। মেরু কিছু না বলে সোজা মেহরাবের সামনে এসে দাঁড়িয়ে সোজা প্রশ্ন করে বসলো, কাল ওই মেয়েটি কে ছিল? মেহরাব দু ভ্রু কুচকে শুধু মেরুর দিকে চেয়ে আছে। রাগে নাকের ডগায় লাল হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। বলদের মতো করে তাকিয়ে থাকতে বলিনি, আমি যেটা বলেছি ওটার উত্তর চাই। কাল ওই মেয়েটি কে ছিল? উত্তর দিন মেহের। একটু জোরে বলল, কোন মেয়ের কথা বলছো তুমি? আর এটা তোমার কেমন ভদ্রতা, এভাবে না বলে না কয়ে টিচারের রুমে প্রবেশ করা? এতদিন কি এই শিক্ষায় বড় হচ্ছ? চুপ করুন, আমাকে জ্ঞান দিবেন না। আমি যথেষ্ট শিক্ষায় বড় হয়েছি। আমি বর্তমানে কোনো টিচারের রুমে আসিনি, আমি এসেছি আমার ভালোবাসার কাছে। আমি আমার উত্তর চাই। কাল ওই মেয়েটি কে ছিল মেহের? সত্যি করে বলবেন। মিথ্যে বললে আপনি জানেন আমি কি কি করতে পারি, ধারণা নিশ্চয়ই আছে। নতুন করে জানার প্রয়োজন হয়তো আপনার পড়বে না। এবার বলুন, মেয়েটি কে ছিল? যেই থাকুক তাতে তোমার কি? আর কত শত মেয়ে তো আমার পিছনে আমার সাথে থাকে, কার কথা বলছো? আমি কিভাবে বলবো? মেরু খুব রাগ হচ্ছে, পারছে না মেহরাবকে কাছে গেলে খেতে। মেরু এবার মেহরাবের দিকে ঝুঁকে পড়ল, এক হাত টেবিলে আরেক হাত চেয়ারে। আপনি নিশ্চয়ই চান না যে আমি কোনো গন্ডগোল করি। দেখুন, আপনার জন্য আমি আমার বাবা মায়ের কাছে অপরাধী হয়েছি, ছোট হয়েছি। আমি ভালোই ভালোই বলছি, মেয়েটি কে ছিল বলে দিন, নয়তো আমি সব কিছু উল্টাপাল্টা করে দিব। আমি তোমার থ্রেটে ভয় পাই না, আই ডোন্ট কেয়ার। তুমি যা খুশি তাই করতে পারো। তোমার বাবার ভার্সিটি, তোমার ক্ষমতা আছে এসব লন্ডভন্ড করার, তাতে আমার কি? আর হ্যাঁ, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আর আমার জন্য তুমি কেন তোমার বাবা মায়ের কাছে ছোট হবে? আমি কি করেছি? ওটা আপনার না জানলেও চলবে। আপনিও ভালো করে জানেন কি করেছেন, আমাকে বলতে হবে না। আর সত্যিই বলছেন তো? এবার দেখুন আমি কি করি। আপনি ভালোই ভালোই বললেন না, এখন আমি তাকে খুঁজে এনে এমন অবস্থা করব আপনি কল্পনাও করতে পারবেন না। মেহরাব একটু ঘাবড়ে গেল, কারণ সত্যিই মেরু খেপে গিয়েছে। ওকে দিয়ে বিশ্বাস নেই। আর রাত্রেও এই ভার্সিটিতে যদি খোঁজ নিয়ে জানতে পারে তাহলে ওকে তার থেকে ভালো বলে দিই। মেহরাব মনে মনে কিছু একটা ভেবে বলল, ও আমার বোন ছিল, তুমি শুধু শুধু হাইপার হচ্ছ। মেরু কপাল কুঁচকে মেহরাবের দিকে চেয়ে আছে। মেহরাব নীলাভ চোখ দুটি মেরুর দিকে থেকে সরিয়ে নিল, যদি ধরা খেয়ে যায়। সত্যি বলছেন তো, নাকি আমার থেকে ওকে বাঁচাতে চাচ্ছেন? তোমার থেকে সত্যি লুকিয়ে আমি কি লাভ পাবো? আমাকে কি তুমি বেতন দাও যে তোমার থেকে সত্যি লুকাতে হবে? মেরু আবার দুষ্টু হেসে মেহরাবের এক হাত সরিয়ে ওর কোলে বসে পড়ল, এক হাত দিয়ে গলা জড়িয়ে আর এক হাত দিয়ে মেহরাবের নাক টেনে বলল, আমি আপনাকে বেতন দিই না বা দিবও না, ঠিক আছে? তবে তার থেকে বড় কিছু আপনাকে আমি দিয়ে বসেছি, আমার ভালোবাসা। এই ভালোবাসা হয়তো বেতনের থেকেও 1000 গুণ বেশি। মেহরাব একবার দরজার দিকে চেয়ে আরেকবার মেরুর দিকে চাচ্ছে।
এভাবে ভার্সিটিতে কেউ একসাথে দেখে ফেললে তাহলে মান সম্মান সব ডুবে যাবে, বদনাম হবে, এটা কিছুতেই ঠিক হবে না। মেহরাব এবার মেরুর কোমরে হাত দিয়ে মেরুকে দাঁড় করিয়ে নিজে দাঁড়িয়ে গেল। মেরুন, এটা ভার্সিটি, যখন তখন এভাবে কাছে আসাটা ঠিক নয়, কেউ দেখে ফেললে খারাপ হবে। তুমি ভুলে কেন যাও? তুমি স্টুডেন্ট আর আমি তোমার টিচার। আমি ভুলিনি তো, আমার মনে আছে আমি স্টুডেন্ট আর আপনি আমার ভালোবাসার টিচার মেহেরজান। মেহরাব একটু রাগ নিয়ে কিছু বলতে যাবে, মেরু কাছে এসে ঠোঁটে এক আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল। মেহরাব এবার মেরুর দু চোখে দৃষ্টি রাখলো। কেন শুধু শুধু আমাকে কষ্ট দেন? আপনার এই চোখ আমাকে বলে দিচ্ছে আপনি আমার জন্য কিছু ফিল করেন, আপনি আমাকে ভালোবাসেন। তবুও কেন এত লুকোচুরি? একবার বলেই দেখুন আমায়, আপনি আমাকে ভালোবাসেন। দেখবেন পৃথিবীর সব সুখ আমার পায়ে এনে ফেলবো। প্লিজ একবার বলুন আমাকে আপনি ভালোবাসেন মেহের। আর কি কাজ তোমার বাকি আছে? একটু নিচু হন না। এত লম্বা জিরাফ হতে কে বলেছিল আপনাকে? এই জিরাফের সাথে আমার মতো হরিণীর কি শোভা পায় বলুন? একটু ছোট হরিণ হতে পারলেন না? তোমার মাথা গিয়েছে মেরুন, আর কয়েক মিনিট পর ক্লাস শুরু হবে, তুমি যাও, রিয়াজ স্যার চলে আসতে পারে। তাতে আমার কি? আমি বলেছি তো আমার একটা কাজ আছে। একটু নিচু হন না প্লিজ। মেরু খুব ইনোসেন্ট ফেস করে ঠোঁট উল্টে বলল। মেহরাব মেরুর এমন আবদার ফেলতে পারেনি, তাই নিচু হলো। মেরু মুচকি হেসে দু হাত দিয়ে মেহরাবের দু গাল ধরে ঠোঁটে ডিপলি একটা কিস করে বসলো। মেহরাবের চোখে ইয়া বড় হয়ে গেল, এটা তার ভাবনার মাঝেও ছিল না মেরু এমন কাণ্ড করে বসবে। মেরু এবার মেহরাবকে ছেড়ে দরজার কাছে গিয়ে আবার পেছন ফিরে চেয়ে বলল, ভালোবাসি। আমার ঠোঁটের প্রথম স্পর্শ আপনার ওই স্ট্রবেরির মতো ঠোঁটে ছুঁয়ে দিলাম, মনে রাখবেন আজীবন। আর হ্যাঁ, মেয়েটি সত্যিই যদি আপনার বোন হয় তবে ওর কপাল ভালো, নয়তো আর বললাম না। বাই বাই ক্রাশ জানো। মেরু চলে গেল। মেহরাব এখনো একইভাবে চেয়ে আছে, ঠোঁটে হাত দিয়ে একবার ছুঁয়ে নিল। এই মেয়ে সত্যি ডেঞ্জারাস, এখন তো আরো টেনশনে ফেলে দিল। কেটে গেল সপ্তাহখানেক। এই সপ্তাহখানেকের মধ্যে কিছুটা হলেও অনেক কিছু পাল্টে গেছে। যেমন আগের মতো করে মেহরাব মেরুর প্রতি বিরক্ত হয় না, এখন আর মেরুকে ধমকে ওঠে না, মেরুকে তার কিছুটা হলেও সয়ে গেছে। সেই দিনকার মেরুর অমন কাণ্ডে মেহরাব পুরো অনুভবকে পাল্টে দিয়েছে। মেরুতে এখন আসক্তি হয়েছে। মেরুর সবকিছু এখন কেমন যেন একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে। মেরু তার মতো করে মেহরাবের সাথে ভালোবাসার পাগলামি করেই যাচ্ছে। এভাবেই চলেছে কয়টা দিন। আজ মেরু বাসন্তী কালারের 3 পিস পরে ভার্সিটিতে এসেছে। এই প্রথম মেরু মেহরাবের জন্য 3 পিস পরে এসেছে, কারণ ও মেহরাবের মনের মতো করে নিজেকে গড়ে তুলতে চায়, যেন মেহরাব তার প্রতি আরো আসক্তি হয়। মেরু ওড়না হাতে পেঁচিয়ে ঝুলাতে ঝুলাতে ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে গেল। এদিকে যার সাথে ধাক্কা খেয়েছে সেও নিচে পড়ে চিৎকার করে উঠল। কোন অসভ্য ইতর রে, এত বড় সাহস এই মেরুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়! আজ রোমান্টিক মুডটাই নষ্ট করে দিল। মেরু উঠে দাঁড়িয়ে পড়লো। সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে নিচে পড়ে আছে, তার হাত ঘষে যাচ্ছে, বুঝতে পারলো এর সাথে ধাক্কা খেয়েছে। এবার ওই মেয়েটিও উঠে দাঁড়ালো। হেই ইউ, তোমার সাহস কি করে হলো আমাকে ফেলে দেওয়া? ইংলিশেই রাত্রি কথাটা বলল। মেরু চোখ ছোট ছোট করে চেয়ে আছে, তার ডায়ালগ তাকিয়ে দিচ্ছে, আবার ইংলিশ ফুটাচ্ছে। কত বড় সাহস! একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তার উপর আবার আমাকেই প্রশ্ন ছুড়ে ফেলছে। আমার সাহস বরাবরই অনেক আফুমনি, আমি যাকে তাকে ফেলে দিতেই পছন্দ করি। আর হ্যাঁ, এইভাবে বিলাতি বিড়ালিনীদের মতো ওই মেরুর সামনে ইংলিশ ফুটায়েন না আফুমনি। এই মেরুর কিন্তু ইংলিশে অ্যালার্জি আছে, বুঝলেন? একে তো আমায় ফেলে দিয়েছিস, তার উপর আমার সাথে মজা নিচ্ছিস। আমি কত ব্যথা পেয়েছি দেখেছিস? তোর চোখ কোথায় থাকে বেয়াদব অসভ্য মেয়ে একটা! মেরুর এবার রাগ হলো। আজ অব্দি কোনো মেয়ে তার সাথে এভাবে কথা বলেনি, আর এই মেয়ে কিনা সোজা অসভ্য বেয়াদব দুই তোকারি চলে গেল। মেরু রাগে রাত্রির সামনে এসে হাত মুচড়ে ধরলো। তোমার সাহস কি করে হয় এই মেরুকে বেয়াদব অসভ্য বলার? তুমি জানো আমি কে? এই ভার্সিটির লিডার গার্ল। তোমাকে দেখতে তো ছোট মনে হচ্ছে, ছোট হয়ে বড় ক্লাসের আপদের সাথে কি করে কথা বলতে হয় এইটুকুনি কমন সেন্স নেই তোমার? নতুন বুঝি?
আগে তো কখনো দেখিনি ভার্সিটিতে। ভালো হচ্ছে না কিন্তু, ছাড় বলছি, ব্যথা পাচ্ছি। আমি কিন্তু তোর নামে স্যারের কাছে কমপ্লেন করব। হাত ছাড়। ছাড়বো না, কি করবে? ছাড়বি না তাই তো? ওকে, দেখ আমি কি করি। এই বলে রাত্রি ঘুরে মেরুর গালে চড় মেরে বসলো। মেরু গালে হাত দিয়ে হতভম্ব হয়ে চেয়ে রইল। কয়েক সেকেন্ড বুঝতে চেষ্টা করলো তার সাথে কি হয়েছে। এই রাত্রি চৌধুরীর সাথে পাঙ্গা নিয়ে কখনো কেউ পারে না, আর তুই কিনা আমার হাত মুচড়ে ধরেছিস। মেরু এবার বুঝতে পারলো তাকে চড় মারা হয়েছে। মুহূর্তেই চোখ লাল টকটকে হয়ে গেল। তাতে দাঁত লাগিয়ে হাত মুষ্টিবদ্ধ করে নিল। আজ অব্দি তার বাবা মা বা অন্য কেউ তার গায়ে ফুলের টোকাও দিতে পারেনি, আর এই মেয়ে তাকে চড় মেরে বসেছে। এটা মেরুর পক্ষে হজম করা অসম্ভব। তাই এবার রাগে পাল্টা মেরু রাত্রির মাথার পিছনে চুল টেনে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বসলো। অন্যদিকে মেহরাব ফোনে কথা বলতে বলতে গেটের দিকেই আসছে, কারণ আদি শান্ত আসছে। আদিকে এখানে জয়েন করার কথা ছিল, কিন্তু মেহরাব না করেছে, কারণ সে এখন নিজেও শিওর না। এমনও হতে পারে মেহরাব বাবার সাথে বিজনেসে যোগ দিবে, তাই না করেছিল। আজ বন্ধুরা মিলে আড্ডা দিবে, তাই গেটের কাছে অপেক্ষা করবে। কিন্তু এসে যে এমন পরিস্থিতির সামনে পড়বে এটা কখনো ভাবতেও পারেনি। রাত্রি মেরুকে থাপ্পড় দিয়েছে দেখে মেহরাব অবাক হয়ে চেয়েছিল, সাথে রাগ উঠেছিল। পরক্ষণে যখন মেরু রাত্রির গালে চড় দিয়ে বসলো, তখন একটু রাগ কমেছে। মেয়েরা বুঝতে পারছে এখানে এখন সাইক্লোন ঘূর্ণিঝড়ের আভাস পাচ্ছে। এরা দুজন মুখোমুখি হয়েছে, না জানি কি করে বসে। মেহরাব তড়িঘড়ি করে রিয়াদ স্যারকে ফোন দিয়ে এদিকে আসতে বলল। মেয়েরা বুঝতে পারছে না ওদের মধ্যে এমন লড়ালড়ি কিসের। আচ্ছা, মেরু বুঝে ফেলেনি তো? এটা ভেবে মেহরাবের ভয় হচ্ছে মেরু যে ডেঞ্জারাস, একে থাপ্পড় তার উপর যদি জানা থাকে তাহলে রাত্রির অবস্থা খুব খারাপ হবে। রাত্রিও কম নয়, ও যদি জানতে পারে মেরুও তাকে ভালোবাসে, তাহলে এখানে ছোটখাটো কেয়ামত হতে বেশি দেরি হবে না। মেয়েরা পারছে না নিজে যেতে, কারণ যেতে আরো সর্বনাশ ডেকে না নাই ভালো। সামনে গেলে এখন আরো ঝামেলা হবে, তাই দূর থেকেই দেখে যাচ্ছে সব। তুই এই মেরু এমনি মুনতাহারের গায়ে হাত তুলেছিস। তুই জানিস না এই মেরু কতটা ভয়ঙ্কর। আজ অব্দি কেউ চোখ তুলে তাকাতেও সাহস পায় না, আর তুই ডিরেক্ট আমার গালে চড় দিয়েছিস। এই মেরুর সঙ্গে পাঙ্গা নিয়েছিস, দেখ তোকে কি করি আমি। মেরু রাত্রিকে আরো দুটো চড় মারলো। রাত্রি লাস্টে দুটো চড় খেয়ে নিচে পড়ে গেল। মেরু এবার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে মুখ চেপে ধরলো। রাত্রি ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু মেরুর থেকে নিজেকে এখন ছাড়াতে পারছে না। এদিকে মেরু পুরো মুখে এখনো রাগে লাল হয়ে আছে, পারছে না রাত্রিকে মাটিতে পুঁতে দিতে। ভার্সিটির সকল স্টুডেন্টদের থেকে জেনে নিবি এই মেরুকে। তুই বড় ভুল করে ফেলেছিস আমার গায়ে হাত তুলতে। আমি নরম, গরমে আবার ফুটন্ত লাভা। আমার আগে ঝলসে যেতে হয়। মেরু আঘাত দিতে জানে, আঘাত নিতে নয়। আর তুই বড় ভুল করেছিস। রাত্রি ব্যথায় কুকড়ে যাচ্ছে বারবার, কারণ মেরু খুব জোরে মুখ চেপে ধরে আছে। রাত্রি মেরুর শক্তির সাথে নিজের শক্তিতে পেরে উঠছে না। এখানে কি হচ্ছে? মেরু, ওকে ছেড়ে দাও। মেরু রিয়াদের শান্ত কণ্ঠ পেয়ে ছেড়ে দূরে সরে রাত্রির দিকে কটমট চাহনি নিক্ষেপ করলো। তোমাদের সমস্যাটা কি? তোমরা ভার্সিটিতে এসেছো কি নিজেদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য? ভার্সিটির বদনাম করার জন্য? তোমাদের কি ভার্সিটির জন্য কোনো মান সম্মান নেই? কি করে বাড়াও তোমরা? স্যার, আমি কিছু করিনি। ওই মেয়েটা আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করাতে আমাকে উঠে গালে চড় মেরেছে, সাথে এই যে দেখুন হাতে ব্যথাও দিয়েছে। বুঝলাম। মেরু, তুমি ওকে কেন চড় মেরেছো আর ধাক্কা দিয়ে ফেললে কেন ওকে? স্যার, আমি দেখিনি, আমাদের ধাক্কাটা অজান্তেই হয়ে গিয়েছে। কিন্তু এই মেয়েটা আমাকে অসভ্য আর বেয়াদব বলেছে, যার জন্য আমি হাত মুচড়ে দিয়েছিলাম। আর সবার প্রথম ওই আমাকে চড় মেরেছে। স্যার, ও মিথ্যে বলছে। ও আমাকে চড় মেরেছে, এই দেখুন। এই মিথ্যুক মেয়ে, তুমিই তো আমাকে আগে মেরেছো। স্যার ভালো করে জানেন আমি অযথা কাউকে আঘাত করি না। একদম সাইলেন্ট। আমি তোমাদের এসব কথা শুনতে আসিনি। যাও, যার ক্লাসে যাও। আমি তোকে দেখে নিব। এই বলে রাগে হনহন করে চলে যাচ্ছে। পিছনে মেরু জোরে জোরে বলছে, আমি সবসময় ভার্সিটিতে থাকি, মিস দিই না। দেখতে মন চাইলে আমার সামনে এসে বসে থাকিও, আমি মানা করব না, যত ইচ্ছে দেখতে পারো। রাত্রি শুনেও পিছে না ফিরে চলে যায়। মেরু, তুমি এমন করে সবার সাথে লাগতে চাও কেন?
তুমি তো যথেষ্ট ভালো মেয়ে, তোমাকে এভাবে মানায়? স্যার কখনো কখনো এমন করে লাগতে হয়, অন্তত নিজের জন্য। স্যার আমি ইচ্ছে করে কাউকে আঘাত করি না, কেউ আমাকে আঘাত করতে আসলেই তাকে যন্ত্রণা দিয়ে ছাড়ি। তাছাড়া আমি ভালো একটি মেয়ে। রিয়াদ মনে মনে বলে, ভালো না ছাই, গুন্ডি মেয়ে একটা, আর সে কিনা ভালো। ভাগ্যিস স্যার আমাকে পাঠিয়েছে এখানে, হয়তো কে আসতো তোমাদের সামনে। তোমাদের দেখলে তো মনে মনে কে যেন ভয় লাগে। স্যার হয়ে স্টুডেন্টকে ভয় পায়, এটা জানলে কেউ আমার মান সম্মান পানি 10 হাত নিচে ডুবে যাবে। আল্লাহ এই মেয়েকে সুবুদ্ধি দাও, আমিন। স্যার কি ভাবছেন? রিয়াদ চমকে উঠল। মেরু কেমন করে চেয়ে আছে। রিয়াদ আমতা আমতা করে বলল, না মানে যাও, ক্লাসে যাও। এই বলে রিয়াদ চলে গেল। মেরুও চলে গেল। এদিকে এতক্ষণ যা যা হয়েছে সব দাঁড়িয়ে থেকে মেহরাব 2 হাত বুকে পেতে দেয়ালে ঠেস দিয়ে দেখতে থাকে। মেহরাব ভেবে পায় না মেরু এখনো এতটা স্ট্রং কি করে আছে। ওর তো খুব রাগ জেদ, তাহলে আজ এত কম কি করে খেপলো। মেহরাব এতক্ষণ পর মেরুকে ভালো করে দেখে। অবাক হলো, আজ মেরু 3 পিস পরে ভার্সিটিতে এসেছে। একদম অন্যরকম দেখতে লাগছে, 8-10টা মেয়েদের মতোই লাগছে দেখতে। মেহরাব মুচকি হাসলো। আজকাল মেরুকে দেখলে অজান্তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। এবার মেহরাবের ফোন বেজে উঠলো। আদি ফোন দিয়েছে। হ্যাঁ বলো, চলে এসেছি। হ্যাঁ দোস্ত, তুই কোথায়? এই তো আসছি 2 মিনিট। তোরা কোথায় দাঁড়িয়ে আছিস? তোদের ভার্সিটির অপর সাইডে। মেহরাব অপর রাস্তায় চেয়ে দেখলো আদি হাত নাড়িয়ে দেখাচ্ছে। মেহরাব এবার ফোন পকেটে রেখে আদির কাছে চলে আসলো। দোস্ত, কতদিন পর তোকে দেখলাম। তুই তো দেখি শালা আগের থেকেও হ্যান্ডসাম হয়ে গেলি। তোরা বুঝি কম আছিস? যাই হোক, বাসার সবাই কেমন আছে? আমার আবার ক্লাস আছে, আরম্ভ হয়ে যাবে। আমার সাথে চল, ভার্সিটিতে গিয়ে কথা হবে অনেক। মেহরাব ওদের ভার্সিটির ভিতর নিয়ে গেল। আদি শান্ত ভার্সিটি ঘুরে ঘুরে দেখছে। এদিকে মেহরাব ক্লাস করাতে গেল। এই তোরা বস, আমি পানি ভরে নিয়ে আসি। আজ একটু মনে ছিল না। আমারটাও নিয়ে যা। এখন আমি যাব না, আমার খুব রাগ হচ্ছে। তিন্নি বের হয়ে গেল পানি আনতে। এদিকে আদি ঘুরে ঘুরে দেখছে শান্ত দোকানে গিয়েছে সিগারেট আনতে। এদিকে তিন্নি করিডোর দিয়ে হেঁটে আসতে গিয়ে ফ্লোরে স্লিপ খেয়ে পড়তে গিয়ে আদি ধরে নিল। তিন্নি ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়ালো, নিজের ওড়না ঠিক করতে লাগলো। আপনি ঠিক আছেন তো? এখনই তো পড়ে গিয়ে ব্যথা পেতেন, একটু দেখে শুনে চলতে পারেন তো? আসলে আমি বুঝতে পারিনি হঠাৎ করে কি যে হয়ে যাচ্ছিল। ধন্যবাদ আপনাকে। ইটস ওকে। আপনার নাম কি জানতে পারি? তিন্নি এবার আদির দিকে ভালো করে চাইলো। আদিকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল। কি সুন্দর চেহারা, হ্যান্ডসাম। তিন্নি মুচকি হেসে নাম বলে দিল। আদিও তার পরিচয় দিল। শান্ত আসছে, সাথে ক্লাসের বেল পড়ে গিয়েছে। তিন্নি বাই বলে মুচকি হেসে চলে গেল। কিরে শালা, কার সাথে কথা বলছিলি? মেয়েটা কে রে? এই প্রথম দেখা হলো, আমি চিনি না দোস্ত। মেয়েটাকে খুব পছন্দ হয়ে গেছে। বাহ, তোর মনে দেখি লাড্ডু ফুটছে। দাঁড়া, মেহরাব আসুক, ওকে বলতে হবে। মজা নিস না, সিরিয়াস। ওর থেকে ঠিকানাটা নিব। বাদ দে, এখন নে ধর, টান লাগা। প্রথম প্রেমে পড়েছিস, একটু তো টেনে অনুভব করাই যায়। হা হা হা। তুই সবসময় মজা উড়াস, সারা মানুষ হবি না। ভার্সিটি ছুটির পর মেহরাব আদির সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে ওদের বিদায় করে দিল। এবার মেহরাব মেরুকে খুঁজতে খুঁজতে সেই পুকুর পাড়ে এসে দাঁড়ালো, কিন্তু এখানে মেরু নেই। ঘুরে যেই হাঁটা দিবে অমনি মেরুকে দেখে চমকে গেল।